স্বপ্ন, পরিশ্রম আর ধৈর্য, এই তিনটি শব্দে যদি আজকের অতিথিকে পরিচয় করিয়ে দেই তাহলে ভুল হবে না। নৃত্যশিল্পী হিসাবে তার জার্নিটা শুরু হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন একজন অভিনেত্রী হিসাবে, পেয়েছেন সাফল্য। আজ তার গল্প শুনবো স্টার কাস্টে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার কাস্টে। পুরো সময় জুড়ে আমি সজল খান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। মন্দিরা, কেমন আছো? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। যেহেতু তোমার তিনটি শব্দে তোমাকে আমি উপস্থাপন করলাম, স্বপ্ন, ধৈর্য এবং পরিশ্রম, এই জার্নিটা আসলে কেমন ছিল সেটা একটু জানার ইচ্ছা শুরুতেই। মানে কোন জার্নি? মানে তোমার স্বপ্ন দেখেছিলে যে একজন নৃত্যশিল্পী হবে, সেখান থেকে অভিনেত্রীর একটা জার্নি, এই লং যে জার্নি 2012 সাল থেকে কেমন যাচ্ছে আসলে জার্নিটা? নৃত্যশিল্পীর জার্নি আসলে সেই অনেক ছোটবেলা থেকে, 2012 সাল থেকে না, 12 সাল থেকে তো আমি একটা কম্পিটিশন থেকে রিয়েলিটি শোর মাধ্যমে বেরিয়েছিলাম, সেকেন্ড রানার আপ হয়ে। তো যখন ছোটবেলা থেকে নাচ করি, আসলে নাচতে ভীষণ ভালো লাগে, সাজুগুজু করতেও ভালো লাগে, এবং আমার কপালটা ছোটবেলা থেকে এত ভালো ছিল যে প্রত্যেকটা কম্পিটিশনে ফার্স্টই হতাম মোস্ট অফ দ্য টাইম। তো এরকম করতে করতে প্রচুর পুরস্কার পেয়েছে আমি। আসলে মানে নৃত্যশিল্পী হিসাবে আমার অর্জন আসলে অনেকটা বেশি, অনেক কম বয়সে, মানে 3বার জাতীয় পুরস্কার পেয়েছি। তার পাশাপাশি আরও যত প্রতিযোগিতা আছে আর কি, প্রত্যেকটা পুরস্কার পেয়েছি, প্রচুর সার্টিফিকেট আছে। আমি একদিন গনেও ছিলাম সার্টিফিকেট, জানো, মনে হয় 70টা না 75টার মতো, মানে অনেক বছর আগে গনেছিলাম লাস্ট। তো ভীষণ পরিমাণে এনজয় করেছি নৃত্যশিল্পী জার্নিটা যেরকম ছিল। তারপরে নৃত্যশিল্পী থেকে যে নায়িকা হয়ে যাব মানে ভাবতাম, কিন্তু এটা যে রিয়েলিটিতে এরকমই হবে ব্যাপারটা, ওভাবে আসলে কখনো ওভাবে মানে চিন্তা করিনি বা সিরিয়াস ছিলাম না। কিন্তু যখন হয়ে গিয়েছে শোটার মাধ্যমে, যখন আমি বের হই 2012-তে তোমার, তারপর ছোটোখাটো কাজ আসলো আমার, টেলিফিল্ম, তারপর টিভি সার্ভিসের অনেক কাজ করলাম, তার মধ্যে সিনেমার অফার প্রচুর এসেছিল। তো যাই হোক, ওরা স্কিপ করেছিলাম, মনে হয়েছিল তখন তো অনেক ছোট ছিলাম যে আরেকটু বড় হই, আরেকটু বুঝি, তারপরে করব। কিন্তু পুরোটুকু জার্নি মিলে এখন যে অবস্থানে আমি আছি, সবকিছু মানে একদম পারফেক্ট যাচ্ছে, ঠিকঠাক। আচ্ছা, যখন নায়িকা হয়ে গেলে সেই দিনটা কেমন ছিল যখন তোমার সিনেমা তুমি স্ক্রিনে দেখলে? আমি আসলে যখন কাজলটাকে রিলিজ হয় তার আগের দিন রাতে আমি আসলে ঘুমাতে পারিনি। আর আমার এখন মনে হয় যে প্রত্যেকটা সিনেমার আগে আমার এরকম হবে। তো ওই দিন মনে হচ্ছিল যে আমার পরের দিন আমার ফাইনাল এক্সামের রেজাল্ট দেবে, পাশ করবো না ফেল করবো তো বুঝে উঠতে পারছিলাম না। তো ওই টেনশনটা মাথার মধ্যে ছিল। তারপরে গিয়ে দেখলাম যে না, আসলে দর্শকদের প্রতিক্রিয়া যতক্ষণ আমি দেখছিলাম যে না, যে ঠিকঠাক ভালোবাসছে, সিনেমা নিয়ে কথা বলছে, যে ভালো করেছি, এসে প্রশংসা করছে। তো যখন দেখি প্রচুর মানুষ এসে এরকম ভালোবাসা দিচ্ছে, তখন মনে হচ্ছে যে না, হয় একটু হলেও পাস করেছি আর সামথিং, এরকম কিছু। আচ্ছা, শোবিজের জার্নিতে সমালোচনা তো হয়েই থাকে যে ওর অভিনয় ভালো হচ্ছে না, ওকে আনলো কেন, বা অনেকে প্রশংসাও করছেন, অনেকে সমালোচনাও করছেন। তুমি এই বিষয়টা আসলে কিভাবে দেখো? আমি বিষয়টা খুবই ভালো মতো দেখি। আমার কাছে মনে হয় কি, দেখো, আমাদের আশেপাশে প্রচুর ফেক মানুষজন থাকে, বসবাস করে। তো ফেক মানুষদেরকে কি হয় যে যারা আমাদের খারাপ জিনিসকেও বলবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, এটাই ঠিক আছে, এরকম কিন্তু প্রচুর মানুষও আছে। কিন্তু যারা ভুলটা ধরিয়ে দেয়, হ্যাঁ, যে এটা এইভাবে করলে আরও অনেক ভালো হতে পারে, বা তুমি এটা নিয়ে ভাবো। তো আমার এই টাইপের মানুষ ভীষণ পছন্দ, যারা আমার ভুলটা ধরিয়ে দেয়, এসে বলে যে না, আরও ভালো করতে হবে, এটা পচা হয়েছে। এ ধরনের মানুষকে আমার খুব ভালো লাগে, মোটিভেশন পাই আমি আরও। তোমার প্রথম দিনের শুটিং এর দিনগুলোতে যেতে চাচ্ছি, যে প্রথম যখন শুট করলে ভুল ভ্রান্তি কেমন ছিল? তো আমার মনে আছে যে আমি যখন প্রথম দিন সিন করতে যাই, আমাকে যখন বলেছে, আমাকে না হুট করে বলেছে, হ্যাঁ, মানে সকালবেলা আমি গিয়েছি, তো বলেনি যে আমার সিনটা অ্যাকচুয়ালি কখন হবে। আমি মানে যে কোনো সময় বলতে যে কখন। আচ্ছা। তো তখন তো একটা টাইমে যে অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, কারণ ওদের সেট রেডি করতে আবার কি ঝামেলা হচ্ছিল, লাইট। আর ওই টাইমে হচ্ছে তোমার বৃষ্টি বাদলের টাইম ছিল, যখন তখন বৃষ্টি চলে আসছিল। তো তখন আশেপাশে যারা কো অ্যাক্টর ছিল তাদের সাথে গল্প করছে, আমি হঠাৎ করে আমাকে এসে বলে সেলিম ভাই ডাকে এখনই সিন। হ্যাঁ, তখন তো আমি লাইক যে কি করবো, আমার লিটারালি হাত পা কাঁপা স্টার্ট হয়ে গিয়েছে।
সো তখন ওই সিনটা ছিল যে কাজল রেখা ঢুকে মা বাবার সাথে প্রথম দেখা হয় তার। তো ওই অতটুকু সিন করতেই মনে করো আমার মানে জান প্রাণ বেরিয়ে যাবে যে এক্ষুনি বুঝে আমি একটা বকা খাবো, যে সেলিম ভাই বলবে যে ঠিক হয়নি, ভুলভাল হয়েছে, আবার করো। কিন্তু দেখলাম যে না, 2-3টা শটের পরে একদম ঠিকঠাক ছিল। নীলচক্র করলে সেটা আসলে অভিজ্ঞতা কেমন ছিল? দারুণ, ভালোই ছিল পুরোটুকু মিলিয়ে। আমি একটু আরিফিন শুভর প্রসঙ্গে যাই, যে অনেকে বলে যে তোমার সাথে আরিফিন শুভর জুটিটা ভালো লাগে, আবার তুমি নিজেও অনেকবার বলেছো যে আরিফিন শুভর সাথে তোমার নিজেরও পছন্দ আসলে জুটি হিসাবে। আমার একটু জানা যাচ্ছে যে তোমাদের দুজনের এই জুটির পাশাপাশি, তোমাদের দুজনের কেমিস্ট্রির পাশাপাশি তোমাদের দুজনকে একসাথেও দেখতে চেয়েছে অনেকবার অনেকে। বিষয়টি নিয়ে আসলে তুমি কি বলবে? অনেকগুলো প্রশ্ন একসাথে, কোনটার অ্যান্সার আগে তো আমি বুঝতে পারছি না। জুটি নিয়ে বলো। একটা একটা বলি। প্রথমত হচ্ছে আমাদের জুটিটাকে আমার পছন্দ, আমি কোথাও এটা একবারও বলিনি। আর তাকে আমার পছন্দ ছোটবেলা থেকে বলতে অনেক ছোটবেলা থেকেই, মানে তারও যখন কেরিয়ার স্টার আমার মনে হয় যে টিভিসি করছে, মানে নাটকগুলো আরিফিন শুভ ভাইয়ের হচ্ছে, তো তখন থেকেই হচ্ছে তার আমি ভীষণ ভক্ত। আমাদের 1-2বার দেখাও হয়েছিল, মানে আমরা অনেক প্রোগ্রামে দেশের বাইরেও গিয়েছি। কিন্তু যে আমি নায়িকা হয়ে তার সিনেমায় আমরা একসাথে কাজ করব, মানে আমাদেরই একটা সিনেমা হবে, আমার তো এরকম কখনো স্বপ্ন ছিল না। তো যখন হয়েছে আমার যখন আমি শুনেছি আমার কো অ্যাক্টরকে, আমার প্রচণ্ড ভালো লাগে কাজ করছিল। থাকে না যে যাকে ছোটবেলা থেকেই দেখছি, পছন্দ করছি, সেই আমার নায়ক হবে। তো সবকিছু মিলে খুব কাজটাও ভালো হয়েছে, এবং আর দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি খুবই অবাক। আমি জানি না যে এরকমও দর্শক, মানে আমার সাথে এরকম কখনো হয়নি যে ইন ফিউচার তারা যেভাবে যে তখন যে স্টেটমেন্টগুলো দিচ্ছিল যে দেখতে চায় আর সামথিং। তো আমি বেশ এনজয় করছিলাম, আসলে ভালোই লাগছিল। তোমাদের জুটি ভালোই লাগে, আমাদের সবারই হচ্ছে ভালো লাগে। আরও সিনেমা আমরা দেখতে চাই। আর আরেকটা বিষয় একটু জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া তুমি প্রায় ঝড় তোলো, তবে সেই প্রসঙ্গে যাব একটু বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট, আমার সাথে আছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। কিছুক্ষণের বিরতির পরে আবার ফিরে আসবো নানা গল্প নিয়ে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন স্টার কাস্ট, আমার সাথে আছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। মন্দিরার কথা হচ্ছিল তোমার সোশ্যাল মিডিয়া নিয়ে। আসলে সোশ্যাল মিডিয়ায় তোমার অসংখ্য ফ্যান ফলোয়ার, এবং তারা তোমাকে সবসময় দেখছেন, কমেন্ট করছেন, রিয়াক্ট করছেন, এবং সোশ্যাল মিডিয়ায় ঝড়, যে কথাটির সাথে আমরা বর্তমানে সবসময় পরিচিত, অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন। সোশ্যাল মিডিয়া নিয়ে আসলে তোমার কেমন লাগে? তোমার সময় কাটাতে কেমন লাগে? তাদের রিয়াকশন বা তাদের পজিটিভ হোক বা নেগেটিভ, সমালোচনা হোক বা আলোচনা, যেটাই হোক না কেন, কেমন লাগে? আমি আসলে ভালো লাগে। আমি সোশ্যাল মিডিয়াতে অনেকটা ইউজ করি, ব্যাপারটা ওরকম না, কিন্তু আমি যখন ঘুরতে যাই কোথাও, বা আমার যখন যেভাবে মন চায়, আমি যখন চাই যে আমার এই পিকচারটা বা আমার এই স্মৃতিটা, ভিডিওটা আমি এটা সবার সাথে শেয়ার করতে, আমি বা আমার প্রফেশনাল কিছু কাজ থাকে, ফটোশ্যুট হোক, আর অনেক ধরনের কাজ, তো সেগুলো আমি সব কিছু সোশ্যাল মিডিয়াতে দিই, যেটা আমার মনে হয় দেওয়া উচিত। তো নানান রকমের মন্তব্য আসে, খুব ভালো মন্তব্য আসে, আবার খুব খারাপ মন্তব্য আসে, কিন্তু আমার এটা একদমই ভালো মন্তব্য তো ভালো মতোই নিই, খুব ভালো লাগে কেউ ভালো কিছু বললে, তো এটা খুবই স্বাভাবিক। আর খারাপ আসলে সেটাতে আমি খারাপ একদমই মনে করি না, কারণ আমার কাছে মনে হয় যে আমি এটা আসলে কেন ভেবে নেব যে এই পৃথিবীর সকল মানুষ আমাকে পছন্দ করবে, কারণ আমি নিজেই তো সকল মানুষকে পছন্দ করি না। থাকে না, কাউকে অল্প একটু পছন্দ, কাউকে অনেক বেশি পছন্দ, কাউকে একদমই ভালো লাগছে না, এরকম তো আছে। সো আমাকে যার ভালো লাগে না, সে আমাকে একটা মন্তব্য করতেই পারে যে ভালো লাগছে না, বা হোয়াট এভার ইট ইজ। তো ইটস ফাইন অ্যাকচুয়ালি। এখন এটা ডিপেন্ড করছে যে মানুষটা লিখছে তার ভাষার উপরে, সে কোন ভাষায় লিখছে। সো আপনি দেখছেন ওই কমেন্টটা, আপনি প্রোফাইলটা দেখছেন যে লিখেছে কে, তো আলটিমেটলি তাকে তার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে, এখানে আমার আসলে কোনো হাত নেই। সো আলটিমেটলি আমি তো বদার হই না, আমার আসলে ভীষণ এনজয় করি, আমার ভালো লাগে। আর যখন সাংবাদিক ভাই বোনেরা লেখে যে ঝড় হচ্ছে, তোলপাড় হচ্ছে, ভালোই লাগে, আই এম এনজয়িং অ্যাকচুয়ালি। দেশের যদি কোনো নায়কের কথা বলি, কাকে ভালো লাগে? সবাইকে, মানে সবাইকে খুশি করতে চাচ্ছ? হ্যাঁ, সবাইকেই ভালো লাগে আলটিমেটলি, মানে সবাই খুব ভালো অ্যাক্টর,
খুব দারুণ কাজ করছে, আবার কেউ কেউ আমার কলিগ, কেউ কেউ আমার খুব ভালো কাছের বন্ধু। তো দিন শেষে আসলে আমি একজনের নাম বলতে পারবো না। সো সবাইকেই ভালো লাগে। আচ্ছা, একাকিত্ব তো সবারই থাকে, যে হঠাৎ করে দেখা গেল তুমি লোনলি ফিল করছো, বা ছাদে বসে আছো বা বারান্দায় বসে আছো, সেই একাকিত্ব তোমাকে আসলে কি ভাবায়? আমি আসলে মোস্ট অফ দ্য টাইম একাকিত্বই থাকি। আমার একাকিত্ব থাকতে ভালো লাগে। আমি তো একটু আগে বললাম যে আমি একটু ইন্ট্রোভার্ট। আমি গল্প করতে পছন্দ করি, ঠিক আছে। মানে আমার ব্যাপারটা হয় যে সবার সাথে আমি মিশছি, কথা বলছি, প্রচুর কাজ করছি, কিন্তু একটা টাইমে আমার মি টাইম লাগবে। সেটা 15 মিনিটের জন্য হতে পারে, সেটা 2 ঘন্টার জন্য হতে পারে, সেটা 5 ঘন্টার জন্যও হতে পারে। সো আই নিড মাই টাইম। আর ওই টাইমটুকু শুধু আমার। আমি কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। এখন ওই আমার রুমে যদি তখন আমার সবথেকে কাছের মানুষ আসে, আমার মা বা কেউ, তখন তারাও এখন বুঝে যে এতটা বছর ধরে তো দেখছে। সো আমি আমার মতো করে আমি গান ছেড়ে নাচছি। আমি আমার মতো করে ভাবি। আবার মনে হলো যে আমার একটা এখন গল্পের বই পড়া উচিত, আমি গল্পের বই পড়ি। আবার এখন মনে হলো যে আমি কিছুই করব না, আমি জাস্ট রিলস দেখবো 2 ঘন্টা ধরে। এটা খুব বাজে স্বভাব, আমি জানি। আমি রিলসও দেখি, মানে যেটা সত্যি সেটা সময় বলছি। কাটানোর জন্য। এক্স্যাক্টলি। আবার যখন মনে হয় যে আমি কিছুই করব না, আমার খুব মন খারাপ, আমি বারান্দায় গিয়ে একা একা বসে থাকবো, প্রকৃতি দেখবো, আমি সেটাও করি। হ্যাঁ, মানে সিচুয়েশন মুডের উপর ডিপেন্ড করে। যে তোমার জীবনসঙ্গী হবে কেমন হতে পারে? তোমার আসলে কি চাওয়া? তুমি যেহেতু ইন্ট্রোভার্ট, সে কি এক্সট্রোভার্ট হবে, এরকম কিছু? হ্যাঁ, আমি ভেরি গুড লিসেনার। তো সে যদি প্রচুর কথা বলে, এটা আমার জন্য ভালো, যে সে অনেক কথা বলবে আর আমি শুনবো। কারণ দুজনেই যদি চুপ করে থাকে তখন ব্যাপারটা খুবই অকওয়ার্ড হবে। সো আমার মনে হয় যেই আসুক না কেন, তার বেশি কথা বলা প্রয়োজন। তোমার আসলে বন্ধু সার্কেল কেমন? যদি আমি বলি যে যেহেতু তুমি ইন্ট্রোভার্ট, অনেকে বলে যে বন্ধু সার্কেলরাও অনেক সময় ইন্ট্রোভার্ট যে ফ্রেন্ড থাকে তাদের থেকে একটু দূরে সরে যায়। না, একদমই না। আমার প্রচুর ফ্রেন্ড আছে। প্রচুর বলতে মানে আমার যে সার্কেলটা আমার খুবই কম, ৩-৪ জনের মতো। আমার ছোটবেলার বন্ধু আছে। আমি যখন ক্লাস নার্সারিতে ফার্স্ট ভর্তি হয়েছি, স্কুল আমরা একসাথেই ভর্তি হয়েছি। আমার তখনেরও বন্ধু এখনো আছে। মানে আমার কোনো বন্ধু ছুটে যায়নি বা নেই, এরকম নেই। ১-২ জন হয়েছে, এটা তাদের এটা দুঃখের বিষয়। এখানে আমার আসলে দুঃখ পাওয়ার কিছু নেই যে তারা থাকতে পারেনি, আল্টিমেটলি চলে গিয়েছে কোনো না কোনো কারণে। সো আমি যখন ফ্রেন্ডসদের সাথে থাকি, আসলে হয় কি ব্যাপারটা, বন্ধু তো বন্ধুই না, তাদের সাথে নানান ধরনের গল্প করা যায়, অনেক কিছু শেয়ার করা যায়। আর বন্ধুর সাথে যেই রোলটা আমি প্লে করি, ওটা তো আবার এখন আমি ফ্যামিলির সাথে করতে পারবো না। সো তাদের সাথে খুবই জলি মাইন্ডে থাকে, আমি প্রচুর হাসাই, বললাম না তাদেরকে আমি। বাট এই টপিকটা যদি অন্য কেউ শুনে যে আমিও কাউকে হাসাতে পারি, এরকম অনেক মানুষই আকাশ থেকে পড়বে যে মন্দিরে তো কথাই বললো, আবার সে হাসাতে পারে। মন্দিরা, কঠিন সময় প্রথম কাকে ফোন দাও? কঠিন সময় বলতে আচ্ছা না, যে তুমি একটা খুব বিপদে পড়েছো, তখন কার কথা মাথায় আসে যে একে ফোন দিতে হবে আমাকে? মা বাবা সর্বপ্রথম। মা বাবার পরে যদি কাউকে বলি? তারপর আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, এই ৩ জনকে ফোন দেওয়া হয়। আচ্ছা, ভালোবাসার মানুষের কথা যেহেতু বললে, মানে ওই বিষয়ে একটু জানার চেষ্টা করব, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছেন স্টারকাস্ট, আমার সাথে আছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। ফিরছি খানিকক্ষণের বিরতির পরেই, সবাই সাথেই থাকুন। দর্শক সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্টারকাস্টে। আমার সাথে আছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। মন্দিরা, কথা হচ্ছিল তোমার ভালোবাসার মানুষ নিয়ে। আমি একটু ভালোবাসার সংজ্ঞা জানতে চাই তোমার দৃষ্টিকোণ থেকে। ভালোবাসা তো অনেকে অনেক রকমের সংজ্ঞায়িত করে, তুমি এক কথায় যদি বলো ভালোবাসা আসলে কি? বন্ধুত্ব এবং বিশ্বাস। আমার কাছে মনে হয় যে যে কোনো সম্পর্কে এই দুটো যদি থাকে, বিশ্বাস এবং বন্ধুত্ব, এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। এই জন্য এই দুটো জিনিস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমার ভালোবাসার মানুষের কথা বলছিলে ব্রেকের আগে, যে আমার একটু জানা যাচ্ছে যে ভালোবাসার মানুষ তুমি যাকে পেয়েছো, আমি তো বলেছি ভালোবাসার মানুষ। এখন ভালোবাসার মানুষ তো অনেকজন, আমার ভাইও হতে পারে, বোন হতে পারে, ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। আমি তো মেনশন করিনি যে কোন ভালোবাসার মানুষ। আমি বলেছি যে ভালোবাসার মানুষকে ফোন দেই, এখানে অনেকে হতে পারে। এখন মানে ভালোবাসার মানে মানুষ বলতে এত মানুষকে বুঝিয়েছো, আমি যদি বলি আসলে প্রেমিক কেউ আছে কিনা? আমার আছে। মানে সে তোমার এক্সপেকটেশন অনুসারে পেয়েছো তাকে?
হ্যাঁ, এটা তো আসলে আল্টিমেটলি আমি অকপটে বারংবার বলেছি। এটা নতুন কিছু নেই। আসলে আমি ভেরি ক্লিয়ার অ্যান্ড ওপেন বুক, কোনো সিক্রেট কিছু নেই। সো হ্যাঁ, ভালোবাসার মানুষ আছে। আর অনেক বছর ধরেই আছে। এর থেকে বেশি আর কি বলবো? আর বলতেও চাই না। তার সাথে আসলে বিয়ের সাথে চিন্তা ভাবনা কবে, কোন বছর? আমার খুব ভালো বন্ধু আসলে। সো আলটিমেটলি হয় যে মা বাবার মতো থাকে না, যে এতটাই ভালো বন্ধু, এই জন্য বললাম যে সেও আসলে চায় যে আমি অনেক দূরে যাই। আমার আসলে একটা মানে আমার যে স্বপ্নটা সেটা যেন বাস্তবায়ন হয়, সেও আলটিমেটলি চায়। তো এরকম ভালো একটা বন্ধু পাওয়া, পার্টনার পাওয়া সেটা খুব লাকের ব্যাপার। সো এই টপিক নিয়ে কথা বললাম যে আমাদের কি হবে, মানে সে চায় যে সেও তার দিক থেকে মানে তার লাইফ নিয়ে এগিয়ে যাক, আমি আমার লাইফ নিয়ে এগিয়ে যাই, আরো ভালো কিছু করি, আরো দারুণ দারুণ আমাদের স্বপ্ন আছে সেগুলো পূরণ হোক। মানে ভালো খবর সময় বলে দিবে এমন কিছু। মন্দিরা, আমি যদি আসলে অ্যারেঞ্জ ম্যারেজ মানে এই দুইটা বিবাহের কথা বলি, যে প্রেম করে বিয়ে বা অ্যারেঞ্জ যেটা হয়, দুটোর মধ্যে আসলে তুমি কি মনে করো? মানুষের প্রেম করে বিয়ে করাটাই ভালো? মানুষকে জানাশোনার আমি তো আসলে বিয়ে করিনি প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমি তো স্পেশালিস্ট না এটার উপরে, আমি একদমই বলতে পারবো না সত্যি কথা। কারণ এটা আসলে খুবই কিভাবে বলবো আমি জানি না। কারণ আমি প্রচুর দেখেছি যে প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি, আবার অ্যারেঞ্জ ম্যারেজও হয়নি, আবার দুটোই হয়েছে অনেকের ক্ষেত্রে। এটা আসলে পার্সন ডিপেন্ড করে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে, সেটা হোক ইন জেনারেল পিপল বা সবেজ অঙ্গনের মানুষ, এটা নিয়ে অনেক আলোচনা হয়। আসলে বিয়ে বিচ্ছেদ এটা কি আলোচনার বিষয়? তোমার কি মনে হয়? আমার কাছে তো মনে হয় একদমই না। কিন্তু একদিক থেকে আমার কাছে মনে হয় যেহেতু যারা পাবলিক ফিগার তাদের নিয়ে তো আসলে আলোচনা হবে, সমালোচনা হবে দুটোই। আর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবাই আসলে খুবই কিউরিয়াস থাকে, এটা তো খুবই স্বাভাবিক। তো এটা যদি সামনে আসে, এখন কেউ তো আসলে সেদে আনতে চায় না, আমার যতটুকু ধ্যান ধারণায় বলে। কারণ কারো যদি ডিভোর্স হয়ে থাকে, আল্লাহ না করুক, তো সে নিশ্চয়ই একটা স্ট্যাটাস দেবে না গিয়ে, যেই জানেন আমার ডিভোর্স হয়েছে। এটা তো আসলে হয় না আলটিমেটলি। সো কেউ যখন গণমাধ্যম বা পত্রপত্রিকায় আসে, দ্যাটস ফাইন। কিন্তু এটা নিয়ে যেই পরে যে তোলপাটটা শুরু হয়, যে কেন হলো, কিসের জন্য হলো, উনি খারাপ, উনি সংসারটা টিকিয়ে রাখতে পারেনি, বেশি মিডিয়ার দিকে কাজ নিয়েই ব্যস্ত ছিল, সংসার টিকিয়ে রাখতে পারেনি, বা ক্যারেক্টারে ঝামেলা ছিল, এই যেই প্রশ্নগুলো করে এবং একটা ধারণাই নিয়ে নেয় যে সে খারাপ, তাকে দিয়ে আর কিছু হবে না, হ্যাঁ। তো এই ধারণাটা আসলে নেওয়া উচিত না। কারণ আপনি তো তার জায়গায় গিয়ে আসলে দেখেননি যে তার জীবনে কি কি হয়েছে, ভালোটাও কতটুকু হয়েছে, খারাপটাও কতটুকু হয়েছে। সো এত দূর থেকে মানুষকে জাজ করা একদমই আসলে উচিত না। আমি যদি বলি যে মন্দিরার আসলে ভালো থাকার মন্ত্র, তুমি আসলে ভালো থাকার উপায় কি খোঁজো? ভালো থাকতে গেলে আলটিমেটলি নিজেকে ভালোবাসতে হবে। সব আমার তো তাই মনে হয়। আমি জানি না, আমি কারোর কাছ থেকে শিখিনি, জানি না। আমি আমাকে যেভাবে আসলে খুশি রাখি, আমি নিজেকে প্রচুর ভালোবাসি, নিজের টেক কেয়ার করি, এবং আমার মনে হয় যে আমি শান্তিতে ঘুমাবো কখন, যখন আমি দেখবো আমার মা বাবাও শান্তিতে ঘুমাচ্ছে। তাদেরকেও শান্তিতে রাখাটা আমার জরুরি, আমার দায়িত্বের মধ্যে পড়ে। সো তাদের যদি কোনো প্রবলেম হয়, আমি তো আলটিমেটলি ঠিকঠাক থাকতে পারবো না। আমার কোনো কাজ করতে গেলে আমার মাথায় একটা চাপ থাকবে যে না, আমার মার এই প্রবলেমটা বা বাবার এই প্রবলেমটা। সো আমি যখন দেখবো যে না, তারাও খুব ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে, সো আমার মনে হয় যে এটাই আমার শান্তি, যে আমিও ঠিক আছি, আমি আমার নিজের কেয়ার করছি, আমি নিজেকে ভালো রেখেছি, আমার পরিবারকে ভালো রেখেছি, এরপর আর কোনো কিছু দরকার নেই। যেহেতু তুমি ভালোবাসার কথা বলছিলে, আমি তো বলবো যে এখন তোমাদের দর্শকদের ভালোবাসা একটা বড় জায়গা, অসংখ্য দর্শক তোমাকে ভালোবাসে, এই বিষয়টি তোমার কেমন লাগে? দারুণ লাগে আমার, প্রচণ্ড ভালো মতো এনজয় করি আমি। আর আমি বুঝাতে পারবো না, এটা আমার কাছে অন্যরকম ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় যে আমি তো অতটা পাকাপোক্ত অভিনেত্রী না যে দর্শক আমার অভিনয় থেকে একদম মুগ্ধ হয়ে গিয়েছে, ব্যাপারটা তো এখন এরকম না। আবার যে অনেকগুলো সিনেমা করে ফেলেছি সেটাও নয়, কিন্তু এত কম কাজ করে এত ভালো একটা জায়গায় এসেছি আমি, সেটা শুধুমাত্র দর্শকের কারণেই। সো দর্শক যদি আলটিমেটলি আমাকে অ্যাকসেপ্ট না করতো অ্যাজ এ হিরোইন হিসাবে, সো আমি কখনোই জায়গাটা পেতাম না। যখন ওরা আমার কাছে এসে কথা বলতে চায়, ছবি তুলতে চায়, এখনো পর্যন্ত যখন এই যুগে 2026 শেষে যখন কেউ অটোগ্রাফ নেয়, তখন তো আমি আরও আকাশ থেকে পড়ি যে এরকম এখন হয়। কারণ আমার মনে আছে, আমার ছোটোবেলায় আমি যখন বিটিভিতে নাচ করতে আসতাম, আমাদের তো রেকর্ডিং থাকতো, তখন দেখতাম যে অন্যান্য ফ্লোরেও হচ্ছে কোনো নাটকের শুটিং হচ্ছে বা ডান্সের শুটিং হচ্ছে। সো যেই
তখন যে অভিনেত্রীগুলো আসতো, যখন আমি অনেক ছোট 2-3-তে পড়ি, তখন আমি সুবর্ণ মোস্তফা ম্যামকে দেখেছি, তানিয়া আপুকে দেখেছি, মানে অ্যান্ড্রু কিশোর, মানে যারা যারা স্যার আছে গান গাচ্ছে, তো তাদের কাছে আমরা হচ্ছে দাঁড়িয়ে থাকতাম লাইন দিয়ে, আবার সব বাচ্চারা, যে কখন একটা অটোগ্রাফ, একটা ছবি তুলতে পারবো। সো এটা যখন আমার সাথেই ঘটে, এবং এখন যখন আমি কাউকে অটোগ্রাফ দিই, তখন আমার ওই স্মৃতিটা মনে পড়ে যে একদিন আমি ওদের জায়গায় ছিলাম, আর এখন আমি কাউকে অটোগ্রাফ দিচ্ছি বা আমি কারোর সাথে ছবি তুলছি। সো এটা আমার কাছে, আমার মনে হয় অনেক, মানে স্বপ্ন দেখার আগে পূরণ হয়ে গেছে। কারণ আমি তো বললাম না আলটিমেটলি যে আমি যে নায়িকাই হব, এরকম তো স্বপ্নটা আলটিমেটলি গোল আমার ছিল না। সো যখন এরকম কোনো ভাইব পাই, আমার খুবই ভালো লাগে। যাক, ভালোবাসার কথা হচ্ছিল, দর্শকদের প্রতি ভালোবাসার জানিয়ে কিছু বলবে কিনা? দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আপনারা যে পর আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আর সামনে অনেক ভালো ভালো বাংলা সিনেমা আসছে, প্রত্যেকটা সিনেমা দেখবেন, হলে যাবেন পরিবার নিয়ে, আর আমার যে সিনেমাগুলো আসছে সেগুলোও দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে। আর আজকে তোমার সাথে আড্ডা দিয়ে ভাইয়া ভীষণ ভালো লাগলো, আর বিজয় টিভিকে অনেক অনেক ধন্যবাদ। মন্দিরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ স্টার কাস্টে সময় দেওয়ার জন্য। তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, আপনারা দেখছিলেন স্টার কাস্ট। আজ আমার সাথে ছিলেন মন্দিরা চক্রবর্তী। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে আমাকে আবারও দেখতে পাবেন বিজয় টিভির পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।